ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা। পিএসসি মিসেলেনিয়াস 2023-এর যে প্রিলি পরীক্ষা হয়ে গেল, তারপরে আমরা জানি যে মেন এক্সামের জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন। সেই মেন এক্সামের জন্য আমাদের চ্যানেলে ডেসক্রিপটিভ রাইটিং ক্লাস, মূলত কারেন্ট টপিকের ওপর এই ডেসক্রিপটিভ রাইটিং ক্লাস চলছে। মূলত মার্কস হিসাবে 15, 20 এবং 2 এই ধরনের রাইটিংগুলো কি লিখবেন বা প্রশ্ন কি আসবে সেই নিয়ে আমাদের একটা ক্লাস চলছে। আজকের ক্লাস হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং বর্তমানে এটা খুব বহু চর্চিত বিষয়। এই বিষয়ে কি প্রশ্ন আসতে পারে, 15 মার্কসের প্রশ্ন কি, 20 মার্কসের প্রশ্ন কি, বা 2 মার্কসের প্রশ্ন কি আসতে পারে, সেই নিয়ে আলোচনা করব। এবং প্রতিটি প্রশ্নের উত্তর আপনি কীভাবে লিখবেন, পুরো একদম উত্তর যেভাবে লেখা হয় সেভাবে লিখে আমি দেখিয়ে দেবো। যদি আপনাদের মনে হয় যে সঙ্গে কিছু অ্যাড করবেন, যোগ করে নিতে পারেন, বা কিছু বাদ দিয়ে অন্য কোনো তথ্য দেবেন, সেটাও দিতে পারেন। যাই হোক, প্রত্যেককে প্রথমেই আমাদের চ্যানেল শতবিষয় এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, চাকরি সংক্রান্ত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি মনে হয় আজকের ভিডিওটা ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করবেন। চলুন আপনারা এবার দেখি আজকের যে প্রশ্নগুলো কি কি প্রশ্ন আসতে পারে বা তার উত্তর আপনি কীভাবে লিখবেন। 1 নম্বর প্রশ্ন, ভারতে এক দেশ এক নির্বাচন বাস্তবায়নের সম্ভাব্য সুবিধাগুলি কী কী? প্রশ্নটা এরকম আসতে পারে ছোট প্রশ্ন হিসাবে। 2 নম্বর হচ্ছে, একযোগে নির্বাচন কিভাবে শাসন ও নীতি নির্ধারণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে? এইভাবে প্রশ্নটা আসতে পারে। 3 নম্বর, নির্বাচন সংক্রান্ত ব্যয় হ্রাসের সম্ভাব্য সুবিধাগুলি আলোচনা করুন। এরকমভাবে প্রশ্ন আসতে পারে। 4 নম্বর এইভাবে আসতে পারে, ভারতে এক দেশ এক নির্বাচন বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জগুলি কী কী? খুব ইম্পর্টেন্ট, এটাও আসতে পারে। 6 নম্বর আসতে পারে, কিভাবে একযোগে নির্বাচন আঞ্চলিক দল এবং তাদের প্রতিনিধিত্বকে প্রভাবিত করতে পারে। 7 নম্বর, ফেডারেলিজম এবং রাষ্ট্রীয় স্বায়ত্তশাসনের ওপর সম্ভাব্য প্রভাব আলোচনা করুন এই এক দেশে এক নির্বাচনের জন্য, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর কী প্রভাব পড়তে পারে। 8 নম্বর প্রশ্ন আসতে পারে এইভাবে, এক দেশ এক নির্বাচন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনগুলি বিশ্লেষণ করুন। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, কারণ এই এক দেশ এক নির্বাচন করতে গেলে কিন্তু অনেকগুলি সংবিধান সংশোধন করতে হবে। 9 নম্বর এই প্রশ্নটা আসতে পারে, ভারতে এক দেশ এক নির্বাচন বাস্তবায়নের সম্ভাব্য সুবিধাগুলি কী কী? এবং 10 নম্বর, এক দেশ এক নির্বাচন বিতর্কের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য দিন। অর্থাৎ এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আপনারা চাইলে প্রশ্নগুলো লিখে নিতে পারেন বা এই থেকে আপনারা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। প্রশ্নগুলো আরেকবার দেখে নিন ভালো করে। নেক্সট আমরা দেখব এই প্রশ্নগুলোর উত্তর আপনি কীভাবে লিখবেন। মূলত আমরা একটা কমন উত্তর লিখে রেখেছি, সেটা আপনাদের দেখাবো। এর সঙ্গে আপনি প্রশ্নগুলো দেখে দেখে যখন পড়বেন তখন ভাববেন যে এর সঙ্গে কোন পয়েন্টটা অ্যাড করা যাবে বা এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কোন পয়েন্টটা না দিলেও চলবে। যাই হোক, এবার উত্তরটা আমরা দেখব। এরপরে প্রশ্নের উত্তরগুলো আপনি কীভাবে লিখবেন। আমি বলেছি ওই ধরনের প্রশ্ন যাই আসুন না কেন, আমি যে উত্তরটা লিখে রেখেছি এইখান থেকে আপনি কিছু তথ্য নিয়ে এগুলো লিখলেই যথেষ্ট। প্রথমেই লিখবেন ভূমিকা। এই ধরনের প্রশ্নের প্রথমে ভূমিকা লিখতে হয়, বা আপনি সূচনা লিখতে পারেন। বা অনেকে মনে করেন বা অনেক স্যারেরা বলেন যে এখানে ভূমিকা বা সূচনা না লিখলেও চলবে, কিন্তু আমার কথা যদি আপনি শোনেন তাহলে আমি বলবো এখানে ভূমিকা বা সূচনা কথাটা লিখুন প্রথমেই। তারপরে কি লিখবেন, কেন্দ্রীয় সরকার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এক দেশ এক নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করেছিল। প্যারা চেঞ্জ করে লিখবেন, উল্লেখ্য স্বাধীনতার পর প্রথম কয়েকটি নির্বাচন একসাথে হলেও পরবর্তী সময়ে এই নির্বাচনগুলি আলাদা আলাদাভাবে সম্পন্ন হয়ে চলেছে। এটা হচ্ছে ভূমিকা। অর্থাৎ আমরা জানি যে কেন্দ্রীয় সরকার আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটা কমিটি তৈরি করেছিল, এবং আমরা জানি যে স্বাধীনতার পরবর্তী সময়ে মোটামুটি 1967 সাল পর্যন্ত এই সময় ভারতবর্ষে যে নির্বাচনগুলো হতো মূলত লোকসভা এবং বিধানসভা, সেগুলো একসাথেই হতো। কিন্তু পরবর্তী সময় বিভিন্ন সমস্যার জন্য এটা আলাদা হয়ে যায়, সেটা আমরা পরে লিখেছি, দেখব। এরপরে যেটা লিখবেন 2 নম্বর পয়েন্টে, এক দেশ এক নির্বাচন কি, এটা হবে আপনার পয়েন্ট, কোশ্চেন মার্ক থাকবে। সেখানে কি লিখবেন না, এক দেশ এক নির্বাচনে আলাদাভাবে নির্বাচনের পরিবর্তে রাজ্য বিধানসভা এবং লোকসভার একযোগে নির্বাচনের ধারণাকে বোঝায়। খুব ইম্পর্টেন্ট। আর প্রতিটা উত্তর যখন লিখবেন তখন ঠিক ভূমিকার পরই এরকম একটা পয়েন্ট দেবেন,
যেটা নিয়ে লিখছেন সেটা সংজ্ঞাটা এখানে বর্ণনা করে দেবেন, কারণ আমরা আগের দিনই আলোচনা করেছিলাম সিকেল সেল ডিজিজ। সেখানে আমরা বলেছিলাম যে সিকেল সেল ডিজিজ আসলে কি, 2 নম্বর পয়েন্ট এটা ছিল। অতএব আপনার প্রশ্ন যেরকম আসুক, যদি সেখানে সংজ্ঞার একটা ব্যাপার থাকে তাহলে অবশ্যই 2 নম্বর পয়েন্টটা ভূমিকার পর এটা দেবেন। নেক্সট 3 নম্বর পয়েন্ট লিখবেন কোবিন্দ কমিটির সুপারিশ, অর্থাৎ যে রামনাথ কোবিন্দের যে কমিটি তৈরি হলো সেই কমিটি কি সুপারিশ করলো, খুব ইম্পর্টেন্ট এবং এটা দিতে হবে। 1 নম্বর তিনি সুপারিশ করেছিলেন এই কমিটি রাজ্য বিধানসভা ও লোকসভার একসাথে নির্বাচন। 2 নম্বর হচ্ছে উক্ত নির্বাচনের 100 দিনের মধ্যে পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন। 3 নম্বর সুপারিশ যেটা পরবর্তী সময়ে লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত ও পৌরসভা একসাথে নির্বাচন। 3টে সুপারিশ খুব ইম্পর্টেন্ট, আরও সুপারিশ ছিল। অর্থাৎ প্রথমবার যখন হবে তখন লোকসভা এবং রাজ্য বিধানসভা একসঙ্গে নির্বাচন হবে, এবং ওই যে বিধানসভা নির্বাচন হয়ে গেল তার 100 দিন অর্থাৎ 3.5 মাসের মধ্যে কিন্তু পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচন করিয়ে নিতে হবে। পরবর্তী সময়ে ধীরে ধীরে এই লোকসভা এবং বিধানসভা এবং পঞ্চায়েত পৌরসভা নির্বাচনটা যখন হবে তখন যেন একসাথে হয়, এটা পরবর্তী সময়ে। নেক্সট এবার আমরা দেখব যে ইম্পর্টেন্ট বিষয়টা, পরবর্তী পয়েন্ট করবেন ঐতিহাসিক পটভূমি। 1967 সাল পর্যন্ত ভারতে এক দেশ এক নির্বাচন চালু ছিল, খুব ইম্পর্টেন্ট। 1952, 1957, 1962 এবং 1967 সালে লোকসভা ও রাজ্য বিধানসভার জন্য একসাথে নির্বাচন হয়েছিল। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, লিখতে হবে। নেক্সট, যাই হোক 1968 এবং 1969 সালে কিছু বিধানসভার বিলুপ্তির কারণে একযোগে নির্বাচন বন্ধ হয়ে যায়। 1970 সালে লোকসভা মেয়াদের আগেই ভেঙে দেওয়া হয়েছিল। এই সমস্ত বিষয়ের জন্য একসাথে নির্বাচন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এই জায়গাটা ভালো করে দেখবেন। অর্থাৎ এটা হচ্ছে ঐতিহাসিক পটভূমি, এটা আপনার পয়েন্ট হলো। এই পয়েন্ট হয়ে যাওয়ার পর আপনাকে লিখতে হবে যে ভারতবর্ষের আগে অর্থাৎ 1967 সাল পর্যন্ত এই নির্বাচন চলতো একসাথে। 1952, 57, 62 এবং 67 সাল পর্যন্ত একসাথে নির্বাচন হয়েছিল। কিন্তু আমরা জানি 1969 সাল, সেই সময় লোকসভা বিধানসভা ভেঙে যায়, কারণ আমরা জানি সেই সময় মোরারজি দেশাইয়ের প্রথম অকংগ্রেসী সরকার গঠন করে জনতা দল। পরবর্তী সময় আমরা জানি তার আগেই কিছু কিছু বিধানসভা ভেঙে যায়, কিছু কিছু রাজ্য তৈরি হয় নতুন করে। এই সমস্ত কারণে ধীরে ধীরে এই একযোগে নির্বাচন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়, এই বিষয়টা উল্লেখ করতে হবে। নেক্সট যেটা আমরা দেখব, এই যে এক দেশ এক নির্বাচন, যেটা ওয়ান নেশন ওয়ান ইলেকশন করলে এর পক্ষে যুক্তিগুলি কী কী, ওই যে প্রথমে প্রশ্নগুলো ছিল সুবিধা কী হবে, সেগুলো হচ্ছে এইটা। এই পয়েন্ট করবেন, দিয়ে এই উত্তরগুলো লিখবেন একে একে। প্রথম 1 নম্বর লিখবেন, পয়েন্ট হবে আর্থিক সুবিধা। আর্থিক সুবিধা কি হবে? দেশ তথা রাজ্যের আর্থিক বোঝা হ্রাস। বারবার নির্বাচন হলে দেশ ও রাজ্যের কোষাগারের ওপর একটা আর্থিক চাপ পড়ে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে যদি বারবার নির্বাচন হয়, কারণ সেখানে প্রচুর খরচা হয়। উদাহরণ হিসেবে বলা যাবে ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রক্রিয়ায় এই সামগ্রিক খরচ অনেকটা কমে যাবে। যেমন 2014 লোকসভা নির্বাচনে রাজকোষে 3,870 কোটি টাকা খরচা হয়েছিল। এই এক্সাম্পলটা আপনারা 2024 যে নির্বাচন হয়ে গেল তার উদাহরণটা দিতে পারেন, কত টাকা হয়েছে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে একটা নির্বাচন সেখানে লোকসভার আলাদা করে হচ্ছে, বিধানসভা বিভিন্ন জায়গায় আলাদা করে হচ্ছে, ফলে একই জিনিস বারবার করতে হচ্ছে, ফলে খরচা প্রচুর। যে একসঙ্গে করা হয় অবশ্যই আর্থিক খরচা অনেকটা কমে যাবে। নেক্সট বি অপশন দিয়ে লিখবেন রাজনৈতিক দলগুলির সুবিধা। রাজনৈতিক দলগুলির আর্থিক সংস্থানগুলির উপর আর্থিক চাপ কমবে। এছাড়া ছোট আঞ্চলিক দলগুলির আর্থিক সংস্থানের জন্য সমস্যায় পড়তে হবে না। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, কারণ আমরা জানি কিছুদিন আগেই ইলেকট্রাল বন্ড নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় ভারতবর্ষের ইতিহাসে ঘটে গেছে। সেই জায়গা থেকে আপনারা বুঝতেই পারছেন যে বারবার নির্বাচন হলে রাজনৈতিক দলগুলোর যে প্রচার, তাদের যে বিভিন্ন মিটিং, এই সমস্তর জন্য যে খরচা, সেক্ষেত্রে সেই টাকা পয়সা যে অন্য জায়গায় ডোনেশন হিসেবে নেন তারা, সেই কালেকশানটা কিন্তু অনেক সময় অন্যান্য যে আর্থিক সংস্থান যেগুলো, মানে যারা সংস্থা তারা টাকাগুলো দেয়, তাদের উপর কিন্তু বারবার নির্বাচন হয়, আর্থিক চাপ বাড়ে, যেটা আলটিমেট ভারতবর্ষের যে জিডিপি সেটাকে কমিয়ে দেয়। এই জায়গায় দাঁড়িয়ে যদি একবারে নির্বাচন হয় সেক্ষেত্রে আর্থিক চাপ কমে তাদের উপর। আর একটা ইম্পর্টেন্ট যেটা আঞ্চলিক দলগুলোর উপর কী প্রভাব পড়বে, একটা প্রশ্ন আমি লিখেছিলাম ওখানে। সেই জায়গায় আঞ্চলিক দলগুলোর একটা ব্যাপার আছে, কারণ বারবার নির্বাচন হলে আঞ্চলিক দলগুলোর ক্ষেত্রে কি হয়, ছোট একটা আঞ্চলিক দল, তাদের সদস্য সংখ্যা কম, তাদের আর্থিক সংস্থান কম, তাদের বারবার নির্বাচন করতে গেলে কিন্তু তাদের সমস্যা হয়। সেই জায়গায় তাদের একটা সুবিধা হবে, এটা একটা তাদের সুবিধা, তাদের একই খরচার মধ্যে
দু-তিনটে ক্যাম্পেনিং হয়ে যাবে, লোকসভা বিধানসভার ক্যাম্পেনিং হয়ে যাবে। নেক্সট 3 নম্বর হচ্ছে উন্নয়নমূলক কাজকর্ম। এর ওপর কী প্রভাব পড়বে? মডেল কোড অফ কন্ডাক্ট, যেটা MCC বলা হয়, এই মডেল কোড অফ কন্ডাক্ট বারবার চালু করা হলে উন্নয়নমূলক কাজ কয়েক মাস ধরে বন্ধ হয়ে যায়। এটা জনগণ তথা দেশের ক্ষতি। আমরা প্রত্যেককে জানি যে মডেল কোড অফ কন্ডাক্ট শুধু চালু হওয়ার সময় নয়, তার আগেও আমরা দেখি বিভিন্ন সরকারি সম্মানীয় আধিকারিকগণ, সে সমস্ত অফিসের বিভিন্ন কর্মচারী প্রত্যেককে কিন্তু এই ভোট হওয়ার জন্য, নির্বাচন হওয়ার জন্য বিভিন্ন কাজে যুক্ত থাকেন। ফলে অফিসের কাজকর্ম সেই সময় গতিটা কমে যায়, ফলে বিভিন্ন কাজ বন্ধ হয়ে যায়। আর একটা বিষয়, উন্নয়নমূলক কাজ বলতে আমরা জানি যখন MCC চালু হয়ে যাবে তখন তো কোনো রকম সরকারি প্রকল্প কিন্তু বাস্তবায়িত করা যাবে না, ফলে সেটাও বন্ধ থাকবে। এই সমস্ত কাজের জন্য যদি বারবার বছরে দুবার করে বা প্রতি বছর একবার করে কোনো একটা ভোট আসে, সেক্ষেত্রে প্রায় 3-4 মাস কিন্তু বিভিন্ন কাজ বন্ধ থাকে। এটা তো আর হবে না একবার ভোট হলে। এই একটা উপকার হবে। 4 নম্বর পয়েন্ট হিসাবে বা ডি পয়েন্ট করে লিখবেন, জনপ্রতিনিধিদের কাজের সময় বৃদ্ধি। জনপ্রতিনিধি যারা থাকছেন আমাদের, তারা যদি বারবার নির্বাচন হয় তাহলে জনপ্রতিনিধিরা কী হবে না, বারবার নির্বাচন হলে জনপ্রতিনিধিরা নির্বাচনে ব্যস্ত থাকায় সাধারণ মানুষ তাদের বিভিন্ন কাজকর্ম থেকে বঞ্চিত হবে। অর্থাৎ আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে আমাদের MLA, MP বা অন্যান্য যারা এই সমস্ত পদাধিকারীগণ রয়েছেন, তাদের কাছে যেতে হয় বিভিন্ন বিষয়ে, বিভিন্ন কাগজে সই করার জন্য, বিভিন্ন পারমিশন নেওয়ার জন্য। সেই সমস্ত ক্ষেত্রে বারবার নির্বাচন হলে তারা নিশ্চয়ই সেই সময় নির্বাচনের কাজে ব্যস্ত থাকবে। সেই ব্যস্ত থাকার জন্য সাধারণ মানুষ তাদের কাছ থেকে কিন্তু পৌঁছাতে পারবে না, কাজকর্ম থেকে বঞ্চিত হবে। তাহলে এইটা সুবিধা হবে একসঙ্গে নির্বাচন হলে। পরবর্তী পয়েন্ট লিখবেন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি। এবং এখানে কি লিখবেন না, নির্বাচনের সমগ্র বা দেশের বা রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকগণ ও কর্মীরা নির্বাচনের কাজে ব্যস্ত থাকেন। ফলে আলাদাভাবে নির্বাচন না হয়ে তাকে নির্বাচন হলে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হওয়ার সম্ভাবনা কম হবে। অর্থাৎ যদি এই যে একটু আগেই বললাম MCC চালু হয়ে যাওয়ার পর তো আলাদা ব্যাপার, MCC চালু হওয়ার আগে বা ইলেকশনের রেজাল্ট বেরোনোর পরেও বিভিন্ন আধিকারিকগণ বা কর্মীরা কী করে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, নির্বাচনের কাজে। ফলে এই সময় কিন্তু সরকারি কাজকর্ম মানে প্রশাসনিক কাজকর্ম বন্ধ হয়ে থাকে। ওটা ছিল উন্নয়নমূলক কাজকর্ম, এটা ছিল প্রশাসনিক কাজকর্ম। সেটা বিভিন্ন অফিসে, যে আমরা বললাম একটু আগে, বিভিন্ন অফিসে আমরা বিভিন্ন কাজের জন্য যাই, বিভিন্ন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য যাই, বিভিন্ন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস জানার জন্য যাই। সেই বিষয়ে কিন্তু আমরা বঞ্চিত, সাধারণ মানুষ বঞ্চিত হবে। তাহলে একবারে হলে এই সম্ভাবনাটা কমে যাবে। নেক্সট, পরবর্তী ক্ষেত্রে যে লিখতে হবে, আভ্যন্তরীণ নিরাপত্তার উন্নতি। নির্বাচনের সময় নিরাপত্তা বাহিনীকে বা পুলিশ বাহিনীকে ঘন ঘন মোতায়েন করার জন্য দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই একসাথে নির্বাচন হলে এই ধরনের সমস্যার সম্মুখীন হবার সম্ভাবনা বারবার আসবে না। অর্থাৎ আমরা জানি যখন নির্বাচন হয় সেক্ষেত্রে প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স, এছাড়া আধা সেনা যেটা থাকে, সেন্ট্রাল বাহিনী, সেন্ট্রাল ফোর্স থাকে। সেই বাহিনীকে এই ভোটের কাজে নিয়োগ করতে গেলে সেই সময় যে সমস্ত ঘটনাগুলো ঘটবে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু বিঘ্ন হতে পারে। এবং আমরা দেখেছি নির্বাচনের ক্ষেত্রে সেই যে সমস্ত বাহিনীগুলো আসে বাইরে থেকে, তারা কিন্তু নির্বাচন শুরু হওয়ার আগে আসে, কয়েকদিন আগে, 10 দিন 12 দিন, এবং নির্বাচন শেষ হয়ে যাওয়ার প্রায় 10-12 দিন, 15 দিন বাদ বা 20 দিন বাদ, কোনো ক্ষেত্রে 1 মাস বাদও কিন্তু সেই জায়গা ত্যাগ করে যায়। ফলে এই সময় যদি কোনো সমস্যা হয় বা সমস্যা যেগুলো হয়, সেক্ষেত্রে সেই মোকাবেলা করার জন্য কিন্তু বেগ পেতে হবে। অর্থাৎ এই জায়গায় আমরা বুঝতে পারছি যদি একবার নির্বাচন হয়ে যায় তাহলে এই সমস্যাটা বারবার আসবে না। নেক্সট যেটা আসবে, কালো টাকার ব্যবহার হ্রাস, ব্ল্যাক মানি সার্কুলার যেটা হয়ে যায় ইকোনমিতে। নির্বাচনে প্রার্থীরা যথেষ্ট ব্যয় করে, যার বেশিরভাগই কালো টাকা বলে মনে করা হয়। ফলে এক দেশ এক নির্বাচন হলে দেশের অর্থনীতিতে এই কালো টাকার যোগান কমবে। অর্থাৎ এই যে ব্ল্যাক মানি যেটা সার্কুলেট হচ্ছে, একবার নির্বাচন হলে এটা কিন্তু কমবে। নেক্সট যেটা দেখব, জনমুখী পদক্ষেপ। নেক্সট পয়েন্ট করবেন, বারবার নির্বাচনে রাজনৈতিক দলগুলিকে দীর্ঘমেয়াদী কর্মসূচি এবং নীতির ওপর জোর দেওয়ার পরিবর্তে অল্প সময়ের কর্মসূচি নিয়ে ভাবতে বাধ্য করে। একসাথে নির্বাচন হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলি বাস্তবায়িত হবে। খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, জনমুখী পদক্ষেপ। অর্থাৎ যদি এবছরে লোকসভা নির্বাচন হলো, ঠিক পরের বছরে রাজ্যের বিধানসভা নির্বাচন হবে কোনো একটা স্টেটে, তাহলে সেই স্টেটে যে সমস্ত আঞ্চলিক দলগুলো রয়েছে বা যাদের ক্ষমতা আছে, তারা লোকসভা নির্বাচনে যে প্রচারটা করবে, দেখা যাবে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তারা কিন্তু অন্য প্রচার করবে। প্রচার করে বলতে জনমুখী পদক্ষেপের কথা বলবে। অর্থাৎ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার
তিনি হয়তো বুঝতে পারছেন যে কেন্দ্রের ক্ষমতা দখল করার মতো ক্ষমতা নেই, ফলে তারা রাজ্যের যে উন্নয়ন সেই উন্নয়নের জন্য বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসবে, যেটা হয়তো আদতেও একদম যে সুদূর প্রসারী উন্নয়ন হবে তা নয়, কিন্তু সেটা মানুষের কাজে লাগবে। ফলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবতে পারবে না তারা, যে পরবর্তী সময়ে বা এরকমও ভাবতে পারেন কোনো যখন লোকসভা নির্বাচন হচ্ছে তখন একরকম পরিকল্পনার কথা বলছে, আবার যখন বিধানসভা নির্বাচন হচ্ছে তখন আরেক রকম পরিকল্পনার কথা বলছে, ফলে পরিকল্পনার অভাব থেকে যাচ্ছে। যদি একযোগে নির্বাচন হয় লোকসভা এবং রাজ্যসভা, সেক্ষেত্রে সমস্ত পরিকল্পনাটাই কিন্তু একমুখী হবে, অর্থাৎ লোকসভার জন্য একরকম পরিকল্পনা বলবো, বিধানসভার জন্য একরকম পরিকল্পনা বলবো, এরকম হবে না। নেক্সট যেটা দেখব, গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শেষ পয়েন্ট, ভোটারের উপস্থিতি বৃদ্ধি, অর্থাৎ একযোগে নির্বাচনের ফলে ভোটারদের উপস্থিতি বাড়বে, একসাথে অনেকগুলি ভোট দেওয়া যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি, আমরা দেখেছি ভোট দেওয়ার সময় প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় কাজে যান, তারা তার নিজস্ব স্টেটে ফিরে আসেন, বা যারা দেশের বাইরে থাকেন তারাও দেশের মধ্যে চলে আসেন, কারণ আমরা জানি যে ভোট কিন্তু নিজেকেই দিতে হয়, একমাত্র প্রক্সি ভোটার ছাড়া বাকি সবাইকে নিজে ভোট দিতে হয়। প্রক্সি ভোটারটা কি সেটা আমরা বিষয়টা পরে জানবো, যদিও বলে রাখি ছোটো করে, প্রক্সি ভোটার মানে হচ্ছে আপনার ক্ষেত্রে কেউ তিনি এলিজিবল প্রক্সি ভোটারের জন্য, তার হয়ে তার রিলেটিভকেও ভোট দিয়ে দেবে, এটা হচ্ছে প্রক্সি ভোটার। এটা সবাইকে দেওয়া হয় না, সবাই এই সুযোগটা সবাই পায় না, এটাকে সার্ভিস ভোটারও বলা হয়। মূলত যারা আর্মি বা এমন কিছু জায়গায় কাজ করে যাদের জন্য এই বিষয়টা দেওয়া হয়, খুব কমজনই পান এই প্রক্সি ভোটার, অর্থাৎ তিনি নিজে না এসেও ভোট দিতে পারবেন, যেটা ইসিআই বলে দেওয়া হয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে। কিন্তু বাকিদের ক্ষেত্রে এই প্রক্সি ভোটার সুবিধা তো সবাই পায় না, ফলে কেউ হয়তো দেখলো লোকসভার ভোটটা দিতে এলো, পরবর্তী সময় আর বিধানসভার ভোটার এলো না বা পঞ্চায়েত ভোটার এলো না, কারণ আসা যাওয়া খরচার ব্যাপার আছে, ছুটির ব্যাপার আছে, এ সমস্ত বিষয় থাকে। ফলে একযোগে নির্বাচন হলে কিন্তু ভোটারদের উপস্থিতি বাড়বে এবং ভোট পার্সেন্টেজও বাড়বে। নেক্সট দেখব বিপক্ষে যুক্তি, অর্থাৎ এই নির্বাচনের ফলে কি কি সমস্যা হতে পারে। 1 নম্বর লিখতে হবে আকস্মিক প্রচুর ব্যয়। একসাথে নির্বাচন হলে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন হঠাৎ করে অনেক কিনতে হবে, বা পরবর্তীতে এই মেশিনগুলোকে রাখতে নিরাপদে রাখার জন্য একসাথে প্রচুর অর্থের প্রয়োজন। আমরা জানি যে বর্তমানে কিন্তু লোকসভা এবং রাজ্যসভা নির্বাচন হচ্ছে ভিভিপ্যাট মেশিন এবং ইভিএমটা হচ্ছে যেখানে আমরা দেখতে পাই যে কোথায় ভোট দেবো না দেবো সেই ইভিএম মেশিন, আর ভিভিপ্যাট মানে হচ্ছে আপনি ভোট দেওয়ার পর দেখবেন পাশে একটা বাঁ দিকে বড় মেশিন থাকে এবং সেখানে একটা একটা ছোটো বড় লাইট জ্বলে, 4 চৌকো পড়া সাদা রঙের কভার করা আছে, সেখানে আপনি কাকে ভোট দিলেন সেই সম্বলিত একটা টোকেন, যেটা আপনি হাতে নিতে পারবেন না কিন্তু ওই আলোর মধ্যে দেখতে পাবেন যেখানে কাকে ভোট দিলেন, সেই পেপারটা বেরোয়, সেটা বলা হয় ভিভিপ্যাট, ভোটার ভেরিফিকেশান পেপার অডিট ট্রেইল মেশিন। এই ভিভিপ্যাট মেশিন আমরা জানি লোকসভার ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আবার পরবর্তী সময় বিভিন্ন বিধানসভায় নিয়ে যাওয়া হয়। তাহলে যদি একসঙ্গে নির্বাচন হয় তাহলে এই ভিভিপ্যাট মেশিনের বেশি দরকার, কারণ বিধানসভার জন্য একটা ইভিএম থাকবে, একটা ভিভিপ্যাট থাকবে, ঠিক রাজ্য বিধানসভার জন্য লোকসভার জন্য আর একটা মেশিন ইভিএম মেশিন ভিভিপ্যাট থাকবে, ফলে ডবল করে, বা শুধু ডবল নয় তারও বেশি কিনতে হবে, কারণ এতগুলো রাজ্যের ব্যাপার আছে, তাহলে প্রচুর খরচা হবে। এবং সবথেকে যেটা বড় বিষয়, এই যে মেশিনগুলো ভিভিপ্যাটগুলো রাখতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু একটা জায়গার দরকার বা একটা বড় বড় বিল্ডিংয়ের দরকার, নাহলে কিন্তু রাখা যাবে না, ফলে তার জন্য প্রচুর অর্থের কিন্তু হঠাৎ করে প্রয়োজন। 2 নম্বর হচ্ছে আঞ্চলিক উন্নয়ন ব্যাহত হবে, অর্থাৎ পয়েন্ট করবেন আঞ্চলিক উন্নয়ন ব্যাহত কেন না, একসাথে নির্বাচন হলে আঞ্চলিক বা স্থানীয় সমস্যার থেকে জাতীয় সমস্যা বেশি গুরুত্ব পাবে, এতে স্থানীয় উন্নয়ন ব্যাহত হবে। অর্থাৎ যেটা আমি একটু আগে বলতে চাইছিলাম, যখনই লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা একসঙ্গে নির্বাচনের কথা ভাবা হবে, বা লোকসভা এবং রাজ্যসভার একসাথে নির্বাচনের কথা ভাবা হবে, তখন যেটা সমস্যা হবে সেটা হচ্ছে সেই সময় সবাই জাতীয় উন্নয়ন অর্থাৎ ন্যাশনালের ক্ষেত্রে যে ধরনের কর্মসূচি সেইগুলোকে বারবার তুলে ধরবে, কিন্তু রাজ্য স্তরে যে সমস্যার কথা আছে সেগুলো তুলে ধরতে পারবে না, কারণ প্রত্যেকেরই তখন মনে হবে যে লোকসভা নির্বাচনে জয়লাভ করা, বা লোকসভা নির্বাচনে জয়লাভ করতে গেলে যদি আমি আমাদের রাজ্যের কোনো নির্দিষ্ট একটা এজেন্ডার কথা তুলে ধরি, তার তো যদি আমি দেশের ক্ষেত্রে সবার উন্নয়ন হবে এরকম একটা যদি বিষয় তুলে ধরি, সেক্ষেত্রে কিন্তু এই দেশের যেটা সবার ক্ষেত্রে উন্নয়ন হবে সেইটা বেশি কার্যকরী হবে রাজ্যের ক্ষেত্রে। সেই জায়গায় আঞ্চলিক সমস্যা, বা আমি যদি রাজ্য ছেড়ে বিভিন্ন জেলা, গ্রাম এইভাবে ভাবেন, সেক্ষেত্রেও দেখবেন সেই উন্নয়নের কথা কিন্তু বারবার উঠে আসবে না, অন্যান্য যে ভোটগুলোতে আমরা দেখেছি উঠে এলেও এই সময় আসবে না, ফলে একটা আঞ্চলিক উন্নয়ন ব্যাহত হবে। 3 নম্বর যেটা লিখবেন সি হিসাবে, আঞ্চলিক দলগুলির সমস্যা। একটু আগে আমরা আঞ্চলিক দলগুলির সুবিধা পেয়েছি, এবার সমস্যাটা দেখব। একসাথে নির্বাচন হলে আঞ্চলিক দলগুলি একসাথে প্রচুর অর্থ,
বা লোকবল নিয়ে সমস্যায় পড়বে, এতে আঞ্চলিক দলগুলি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আরেকটা পয়েন্ট এখানে লিখতে পারেন যে আঞ্চলিক দলগুলোর সিট সংখ্যাও কমবে। ভালো করে ভাবুন, যদি লোকসভা নির্বাচন হয় এবং যেখানে মেন এজেন্ডা জাতীয় স্তরের কথা বলা বলা হবে সব জায়গায়, সেখানে কি হবে, আঞ্চলিক দলগুলো মূলত ছোট ছোট দল দ্বারা যারা মোটামুটি রাজনীতিতে আসছে, তাদের ক্ষেত্রে তারা তো বিভিন্ন আঞ্চলিক সমস্যা নিয়ে লড়াই করে। সেই আঞ্চলিক সমস্যার কথা কিন্তু মানুষের কাছে বেশি করে যাবে না, তার জায়গায় ন্যাশনালের যে সমস্যা যেগুলো নিয়ে বারবার বলা হচ্ছে সেগুলো মানুষের কানে পৌঁছাবে, এবং তার জন্য কিন্তু তারা আঞ্চলিক দলগুলোকে নিজেদের মন থেকে সরিয়ে দেবে। সেই জায়গায় তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, তাদের সিট সংখ্যা কমবে, তাদের ভোট পার্সেন্টেজ কমবে। আর একটা বিষয় যেটা লোকবল, একই সঙ্গে লোকসভা রাজ্যসভা যদি নির্বাচন হয় সেক্ষেত্রে প্রচুর পরিমাণে লোকের দরকার, অর্থাৎ মানুষের দরকার, যারা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে বোঝাবে যে এই আমাদের দল আমাদের জন্য এই করতে চাইছে, আমরা এই এজেন্ডা নিয়ে কাজ করছি। সেটা কিন্তু সমস্যা হবে না, অর্থাৎ একই সঙ্গে বিভিন্ন স্টেটে যাওয়া সেটা সমস্যা হবে। এই জায়গা থেকে লোকবল এবং অর্থবল, এবং তার সঙ্গে প্রচুর অর্থেরও প্রয়োজন লাগবে, কারণ তাকে হয়তো একটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, এই জন্য সমস্যা হবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, ডি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। যেদিন থেকে এটা কার্যকর হবে সেদিন যে কোনো একটি বা কয়েকটি বিধানসভা জোর করে মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে দিতে হবে। খুব ভালো জায়গা, এটা পয়েন্টটা লিখতেই হবে, কারণ আমরা জানি যেদিন যেটা বলা হয়েছে ওই রিপোর্টে যে 2029 সাল থেকে নাকি এটা চালু করার চেষ্টা চলবে। তাহলে সেই দিন যদি নির্বাচন হয় মানে সেই বছরে, তাহলে লোকসভার ক্ষেত্রে এবার ঠিক আছে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু বিধানসভা থাকবে যাদের হয়তো নির্বাচন হয়েছে জাস্ট 1 বছর কি 2 বছর, কি কারো কারো দেখা যাবে 1.5 বছর। তাহলে এইগুলোর আরও 4 বছর কি 3 বছর করে মেয়াদ ছিল, সেই মেয়াদ শেষ হওয়ার আগে এগুলো ভেঙে দিতে হচ্ছে। ফলে এটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো সেই কাঠামোকে আঘাত করা হচ্ছে। বা এমনও যদি হয়, এমন কোনো সময় নির্বাচন প্রক্রিয়া শুরু হলো যে সময় লোকসভারও মেয়াদ শেষ হয়নি, ফলে সেটাও যদি করা হয় সেটা কিন্তু অবশ্যই যুক্তরাষ্ট্রীয় কাঠামো আঘাত। আর একটা পয়েন্ট এখানে লিখবেন যেটা আমার লেখা হয়নি, পরবর্তী পয়েন্ট করে, এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট হবে। আর মনে রাখতে হবে এই যে পয়েন্টগুলো দিচ্ছি এখান থেকে আমি প্রশ্ন দিয়েছিলাম যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কী আঘাত ঘটবে। এটা আপনি লিখবেন যে পুরনো স্মৃতি, এটা আপনি লিখে নেবেন, মুখে বলছি। এটা কি লিখবেন না, যেহেতু আমরা দেখেছি 1967 সালের পরে লোকসভা বিধানসভা নির্বাচন একসাথে বন্ধ হয়ে গেল, ঠিক যদি একই রকম সমস্যা পুনরায় হয়, অর্থাৎ যদি দেখা গেল নির্বাচন হওয়ার কিছুদিন পর কোনো একটি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ভেঙে গেল, তাহলে সেখানে সঙ্গে সঙ্গে নির্বাচন করতে হবে। বা যদি 2 বছর বাকি থাকে তাহলে বাকি 3 বছর ওই এলাকা মানে ওই রাজ্যকে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালাতে হবে। বা এটাও হতে পারে যে লোকসভাটাই নিজেই অ্যাবলিশ হয়ে যায়, কোনো কারণে ভেঙে যায়, যেটা 1969 সালে হয়েছিল। আর সেক্ষেত্রে লোকসভাও ওই বাকিতে 2 বছর বা 1 বছর বাকি থাকবে, সেটাকেও বন্ধ রাখতে হবে, মানে এটা সম্ভব নয়। ফলে আমরা বুঝতে পারছি এই বিষয় থেকেও আমাদের ভয়ের ব্যাপার, যদি সে একই রকমভাবে একসঙ্গে নির্বাচন হওয়ার পরেও যদি কোনো রাজ্যের বিধানসভা সেই সময় ভেঙে যায় কোনো কারণে পুনরায়, বা লোকসভার মেয়াদ শেষের আগেই ভেঙে যায়, তাহলে সেই সময় কি হবে? তাহলে এই 2 বছর বা 3 বছর কি রাজ্যের বিধানসভা শুধুমাত্র কোনো রকম মানে মন্ত্রী না পেয়ে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর যারা অর্থাৎ প্রশাসনিক দপ্তরের যারা কর্মচারী রয়েছেন, সরকারি আধিকারিকগণ, তাদেরকে দিয়ে কাজ চালানো হবে? এই সমস্যা কিন্তু মানুষের মনে থেকেই যাচ্ছে। এইটা একটা পয়েন্ট করে নেবেন, পুরনো স্মৃতি। নেক্সট আমরা দেখবো যেটা, এইগুলো করতে গেলে কোন কোন সংবিধান সংশোধন করতে হবে, কারণ আমাদের একটা প্রশ্ন ছিল যে এক দেশ এক নির্বাচন হতে গেলে সংবিধান সংশোধনের প্রয়োজন আছে কি, এবং কোন কোন সংবিধান সংশোধন করতে হবে। পরবর্তী পয়েন্টটা করবেন যে এক দেশ এক নির্বাচন বাস্তবায়নের জন্য নিম্নলিখিত সংবিধান সংশোধনগুলি প্রয়োজন দিয়ে এই সংশোধনগুলো লিখবেন। অর্থাৎ এই সংবিধান সংশোধনগুলি না করলে আমরা কিন্তু এই এক দেশ এক নির্বাচন পদ্ধতিতে আসতে পারবো না। কি কি করবেন? প্রথমে 1 নম্বর পয়েন্ট করে লিখবেন ধারা 83 এবং 172। এই ধারা 83 এটা আমরা জানি লোকসভার জন্য, এবং 172 হচ্ছে রাজ্য বিধানসভা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই ধারাগুলোতে কি উল্লেখ করা আছে? এই ধারাগুলোতে লেখা আছে ডিউরেশন অফ লোকসভা 83-তে, এবং 172-তে লেখা আছে ডিউরেশন অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে কি লিখবেন পয়েন্টটা না, এই ধারাগুলি লোকসভা এবং রাজ্য বিধানসভার মেয়াদ নির্ধারণ করে। একযোগে নির্বাচন করতে হলে এই ধারাগুলিকে সংশোধন করে লোকসভা এবং বিধানসভার মেয়াদ সমান করতে হবে, এটা লিখবেন। অর্থাৎ যেহেতু ওগুলোতে লোকসভার যে ডিউরেশন এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভার ডিউরেশন উল্লেখ করা আছে, সেই জায়গায় কিন্তু সংশোধন না করলে কোনোভাবেই আমরা এসএল এর
বা লোকসভার মেয়াদ কমাতে পারবো না। 2 নম্বর যে পয়েন্টটা করে লিখবেন সেটা হচ্ছে ধারা 85 এবং 174। এখানে কি লিখবেন, এই ধারাগুলি মানে 85 এবং 74 বলতে 185, এই শুধু 85 হচ্ছে একই রকমভাবে লোকসভা এবং 174 হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখানে কি করা আছে না, এখানে হচ্ছে বিভিন্ন সেশন যে হয় সেই সেশনের যে পদ্ধতি, সেশন যারা আহ্বান করেন সেই বিষয়ে উল্লেখ করা আছে। তাহলে পয়েন্টটা কি লিখবেন না, এই ধারাগুলি লোকসভা এবং রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বানের বিষয়ে একযোগে নির্বাচন করতে হলে এই ধারাগুলিতে সংশোধন করে অধিবেশন আহ্বানের সময়সূচি সমন্বয় করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছি যে যদি অধিবেশনের ব্যাপার থাকে এটাকে এক করতে হবে। নেক্সট 3 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল 356 যেটা এমার্জেন্সির ক্ষেত্রে কাজে লাগে। এই ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। একযোগে নির্বাচন করতে হলে এই ধারায় সংশোধন করে রাষ্ট্রপতি শাসনের সময়সীমা নির্ধারণ করতে হবে। অর্থাৎ যেহেতু আমরা একযোগে নির্বাচন করতে চাইছি, সেক্ষেত্রে এই 356 আর্টিকেলটা চেঞ্জ না করলে ওই রাজ্যে যে নির্দিষ্ট বিধানসভা রয়েছে সেটাকে একযোগে নির্বাচন করা সমস্যা হবে। অর্থাৎ এই পয়েন্টটা আপনি লিখবেন। শেষে লিখবেন 4 নম্বরে যে পিপলস অ্যাক্ট 1951 বা জনপ্রতিনিধিত্ব আইন 1951। এই আইন সংশোধন করে একযোগে নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় বিধান অন্তর্ভুক্ত করতে হবে। কারণ আমরা জানি যে এটাই হচ্ছে মেন, যখন দেখবেন কোনো ইলেকশন হয় সেখানে উল্লেখ করা থাকে পিপলস অ্যাক্ট 1951, এই অনুযায়ী এটা হচ্ছে, এই অনুযায়ী ওটা হচ্ছে, এই অনুযায়ী এই মানুষকে ডিউটি দেওয়া হচ্ছে, সেটা কিন্তু বিভিন্ন নিয়ম পরিবর্তন করতে হবে। এবং 5 নম্বর হচ্ছে ইসিআই যেটা ইলেকশন কমিশন, যেটা নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি। একযোগে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের ক্ষমতা এবং দায়িত্ব বৃদ্ধি করতে হবে। আমরা বুঝতেই পারছি যেহেতু আলাদা আলাদা নির্বাচনের পরিবর্তে একসাথে হচ্ছে, সেহেতু এই বিষয়ে নির্বাচন কমিশনের যে ক্ষমতা সেটা কিন্তু বাড়াতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট রুল রয়েছে সেক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। এইগুলো কিন্তু সংবিধান সংশোধন বা বিভিন্ন আইনের পরিবর্তন করতে হবে। নেক্সট এইটা লেখার পর এবার আপনাকে একটা উপসংহার লিখতে হবে। যাই হোক, উপসংহার লেখার আগে যে বিষয়টা আবারও বলি, এটা আমরা পুরোটা একযোগে একটা নোট দেখালাম। আপনারা যে প্রশ্ন আসবে সেই অনুযায়ী যে যে পয়েন্টগুলো লাগবে সেটা দেখে উত্তর লিখবেন। যদি কোনো জায়গায় কিছু অ্যাড করার বিষয় থাকে পক্ষে বা বিপক্ষে, সেখানে সেটা অ্যাড করতে পারেন, বা কিছু বিষয় যদি বাদ দিতে চান বাদও দিয়ে দিতে পারেন। যাই হোক, এরপর আমরা উপসংহারটা দেখব। উপসংহারটা কি লিখবেন, বিভিন্ন মতপার্থক্য থাকলেও ভারতের মতো উন্নয়নশীল দেশে জাতীয় উন্নয়ন এবং আর্থিক দুরবস্থার উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই পরিশেষে কথা বলতেই হয়, দেশের উন্নয়নের স্বার্থে এক দেশ এক ভোট খুবই দরকার। এটা একটা উপসংহার গেল। যদি এই প্রশ্নটা এরকম আসে যে এক দেশ এক ভোট জাতীয় স্বার্থে কতটা কাজে আসবে, সেক্ষেত্রে আপনি এই উপসংহারটা লিখতে পারেন। যদি অন্য কোনো প্রশ্ন আসে মানে এই এক দেশ এক ভোট থেকেই, তখন কিন্তু আপনি অন্যরকম উপসংহার লিখবেন। আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট বলে রাখি, এখানে কিছু কিছু টার্ম আমরা ইউজ করেছি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি আপনি লেখেন তাহলে অবশ্যই এটা বাংলাতেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এইভাবে লিখবেন। কখনই কিন্তু মানে মানে বানান করে ইংরেজিতে ONE1 এরকম লেখা যাবে না। ঠিক একই রকমভাবে আমরা যে আর্টিকেলের কথা বললাম সেখানে আপনি ধারা লিখতে পারেন। যদি আপনি আর্টিকেলও লেখেন তাহলে আর্টিকেল বানান করে বাংলায় লিখবেন যদি আপনি বাংলায় লিখছেন। যাই হোক, এই ধরনের কনসেপচুয়াল ভিডিও এবং মিসলেনিয়াসের এই প্র্যাকটিস সেট, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি বা লেখা প্র্যাকটিস করাচ্ছি, সেগুলো পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।